যদি আপনাকে বলা হয় আমরা গত ২০ বছর ধরে ফুটবল মাঠে যা দেখেছি তা কোনো মানুষের পক্ষে করা সম্ভবই ছিল না, যদি বলা হয় আমাদের চোখের সামনেই বিজ্ঞানের সব নিয়মকে প্রতিনিয়ত কেউ একজন বুড়ো আঙুল দেখিয়ে গেছেন, ৫ ফুট ৭ ইঞ্চির একটা শরীর, অথচ তার পায়ের টাচ, তার চোখের ভিশন আর সেকেন্ডের ভগ্নাংশে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো সুপার কম্পিউটারকেও হার মানাতে বাধ্য। ফুটবল দুনিয়া তাকে ভালোবেসে ডাকে এলিয়েন, কিন্তু আসলেই কি এটা শুধুই একটা বিশেষণ? কিন্তু এটা কি শুধুই একটা প্রশংসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক সত্য? পেপ গার্ডিওলা একবার বলেছিলেন, মেসিকে বোঝানোর চেষ্টা করো না, শুধু তার খেলা উপভোগ করো। আজ আমরা চেষ্টা করব, আমরা ডিকোড করব দ্য মেসি কোড। বিজ্ঞান যেখানে এসে থমকে দাঁড়ায় সেখান থেকেই শুরু হয় দ্য মেসি কোড। তিনি কি আসলেই প্রকৃতির এক অলৌকিক বায়োলজিক্যাল সৃষ্টি, নাকি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এক রহস্যময় মিথ যা আমাদের মগজ ধোলাই করে চলেছে? আমরা ফুটবল মাঠের ইমোশন নয়, বরং ডিকোড করব মেসির মস্তিষ্ক, তার ফিজিক্স এবং তার জীবনের সেই গোপন ডেটা যা আজ পর্যন্ত কোনো মিডিয়া আপনার সামনে আনেনি। তৈরি হয়ে যান, কারণ আজকের পর মেসির খেলা দেখার চোখ আপনার চিরতরে বদলে যাবে। চ্যাপ্টার 1, দ্য বায়োলজিক্যাল মিরাকল। এই গল্পের শুরু কোনো অত্যাধুনিক গবেষণাগারে নয়, কোনো জেনেটিক এক্সপেরিমেন্টের টেবিলেও নয়। গল্পটা শুরু হয় আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিওতে, এক রোগা পাতলা ছেলেকে ঘিরে। মাত্র ১১ বছর বয়সে ডাক্তাররা জানিয়ে দিলেন তার শরীরে আছে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, এক এমন সমস্যা যা তার স্বাভাবিক শারীরিক বিকাশকে থামিয়ে দিচ্ছিল। তার শরীর বড় হচ্ছিল না, পেশি গুনে উঠছিল না, আর ভবিষ্যৎ যেন ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। কিন্তু ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে, প্রকৃতি যখন একজন মানুষের কাছ থেকে কিছু কেড়ে নেয়, তখন সে প্রায়ই তাকে অন্য কিছু অসাধারণ উপহার দিয়ে যায়। হয়তো সেই ছোট্ট ছেলেটির ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল, কারণ প্রকৃতি যখন তার শরীরকে সীমাবদ্ধ করে দিচ্ছিল, তখন অজান্তেই তার মস্তিষ্ক, তার প্রতিক্রিয়ার গতি, তার ফুটবল বুদ্ধিমত্তা এবং বলের ওপর তার নিয়ন্ত্রণকে এমনভাবে গড়ে তুলছিল যা একদিন কোটি কোটি মানুষের কল্পনারও বাইরে চলে যাবে। আর সেই রোগা পাতলা, স্বপ্নে ভরা ছোট্ট ছেলেটি একদিন হয়ে উঠবে ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় প্রতিভাদের একজন, লিওনেল মেসি। কিন্তু প্রশ্ন হলো, মেসির এই অসাধারণ ড্রিবলিং ক্ষমতার পেছনে কি শুধুই প্রতিভা কাজ করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের কোনো অদৃশ্য সূত্র? বিজ্ঞান বলছে এর উত্তর লুকিয়ে আছে তার শরীরের গঠনের মধ্যেই। মেসির উচ্চতা মাত্র ৫ ফুট ৭ ইঞ্চি। সাধারণ মানুষের কাছে এটি হয়তো একটি সাধারণ পরিসংখ্যান, কিন্তু বায়োমেকানিক্সের দৃষ্টিতে এটি একটি বিশাল সুবিধা। কারণ তার শরীরের সেন্টার অফ গ্র্যাভিটি বা ভারকেন্দ্র মাটির অনেক কাছাকাছি অবস্থান করে। এর ফলে যখন তিনি বল নিয়ে দৌড়ান, তার শরীরকে ভারসাম্য হারানোর ঝুঁকি অনেক কম নিতে হয়। তিনি মুহূর্তের ভগ্নাংশের মধ্যেই নিজের গতি, দিক এবং শরীরের ওজনের ভারসাম্য পরিবর্তন করতে পারেন। ডিফেন্ডার যখন মেসির পরবর্তী মুভটা বুঝতে চেষ্টা করে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রতিপক্ষ ভাবে তিনি ডানে যাবেন, কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি বামে। এতটাই দ্রুত এবং নিখুঁত যেন মাধ্যাকর্ষণের নিয়মও তার গতিকে থামাতে পারে না। এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো অলৌকিক শক্তিও নয়। এটি হলো মানব দেহ, পদার্থবিজ্ঞান এবং লক্ষ লক্ষ ঘন্টার অনুশীলনের এক নিখুঁত সমন্বয়। এক ধরনের বায়োমেকানিক্যাল সুপিরিয়রিটি যা লিওনেল মেসিকে সাধারণ ফুটবলারদের থেকে সম্পূর্ণ আলাদা এক স্তরে নিয়ে গেছে। চ্যাপ্টার 2, দ্য স্ক্যানিং কোয়ান্টাম। খেয়াল করে দেখেছেন, ম্যাচের শুরুতে প্রথম 10 মিনিটে মেসিকে খুব একটা সক্রিয় মনে হয় না। তিনি দৌড়ান না, ঝুঁকি নেন না, শুধু ধীরে ধীরে হাঁটেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। স্পোর্টস সায়েন্স বলছে এই সময়টাতেই মেসি আসলে পুরো মাঠকে নিজের মস্তিষ্কে ম্যাপ করতে শুরু করেন। প্রতি কয়েক সেকেন্ড পরপর তিনি মাথা ঘুরিয়ে চারপাশ পর্যবেক্ষণ করেন। কোথায় স্পেস তৈরি হচ্ছে, কোন ডিফেন্ডার পজিশন হারাচ্ছে, কার প্রতিক্রিয়া সবচেয়ে ধীর, সব কিছু তিনি নীরবে সংগ্রহ করতে থাকেন। এটা যেন একজন দাবাড়ু খেলা শুরু হওয়ার আগেই পুরো বোর্ড বিশ্লেষণ করছে। তাই ম্যাচের প্রথম 10 মিনিটে তিনি শুধু হাঁটেন না, তিনি শিকারীর মতো অপেক্ষা করেন। কারণ তিনি জানেন ঠিক কোন মুহূর্তে আঘাত করলে পুরো ম্যাচের গল্প বদলে যাবে। অনেকেই মনে করেন মেসির সবচেয়ে বড় অস্ত্র তার বাম পা, কিন্তু বিজ্ঞান বলছে তার আসল সুপার পাওয়ার লুকিয়ে আছে অন্য কোথাও, তার চোখে, আর সেই চোখের পেছনে থাকা মস্তিষ্কে।
মাঠে এমন কিছু পাসিং লাইন তিনি দেখতে পান যা অনেক সময় টেলিভিশনের ড্রোন ক্যামেরাও ধরতে পারে না। যেখানে অন্য খেলোয়াড়রা বর্তমান মুহূর্তটা দেখছে, মেসি সেখানে কয়েক সেকেন্ড পরের দৃশ্য কল্পনা করে ফেলেন। স্পোর্টস সায়েন্সে একে বলা হয় পারসেপচুয়াল কগনিটিভ অ্যাবিলিটি, চারপাশের অসংখ্য তথ্যকে অবিশ্বাস্য গতিতে বিশ্লেষণ করার ক্ষমতা। ভাবুন তো, একটি ফুটবল ম্যাচে 22 জন খেলোয়াড় প্রতি মুহূর্তে নিজেদের অবস্থান বদলাচ্ছে। অধিকাংশ মানুষের মস্তিষ্ক এত তথ্যের ভিড়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হারিয়ে ফেলে, কিন্তু মেসির মস্তিষ্ক যেন বিশৃঙ্খলার ভেতরেও একটি অদৃশ্য প্যাটার্ন খুঁজে বের করে। এটা কি ভবিষ্যৎ দেখার ক্ষমতা? না, তিনি ভবিষ্যৎ দেখেন না, তিনি বর্তমানকে এত দ্রুত পড়ে ফেলেন যে অন্যদের কাছে তা ভবিষ্যৎ বলে মনে হয়। চ্যাপ্টার 3, দ্য মিথ ভার্সেস দ্য রিয়ালিটি। কিন্তু যদি মেসি সত্যিই এত নিখুঁত হন, তাহলে তার গল্পে এত ব্যর্থতা কেন ছিল? যদি তার মস্তিষ্ক একটি সুপার কম্পিউটারের মতো কাজ করে, যদি তার শরীর একটি নিখুঁত মেশিন হয়, তবে কেন তাকে বারবার ভেঙে পড়তে হয়েছে? দেশের হয়ে একের পর এক ফাইনাল হার, কোটি মানুষের হতাশা, সমালোচনার ঝড়। আর তারপর সেই রাত, যেদিন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন মাথা নিচু করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন। সেদিন পৃথিবী প্রথমবারের মতো একটি অদ্ভুত দৃশ্য দেখেছিল। মাঠের ভেতরে যে মানুষটাকে অনেকেই এলিয়েন বলে ডাকত, তার চোখ বেয়ে নেমে আসছিল জল। আর ঠিক সেই কারণেই তার ব্যর্থতা আমাদের কষ্ট দেয়, তার সংগ্রাম আমাদের ছুঁয়ে যায়, আর তার চোখের জল কোটি মানুষের হৃদয়ে পৌঁছে যায়। কারণ কিংবদন্তিরা আমাদের বিস্মিত করে তাদের অসাধারণ ক্ষমতা দিয়ে, কিন্তু তাদের মানবিকতাই আমাদের শেখায় কেন তাদের ভালোবাসতে হয়। হয়তো এই কারণেই মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি প্রমাণ যে একজন মানুষ ভেঙে পড়তে পারে, হারতে পারে, কাঁদতে পারে, তবুও আবার উঠে দাঁড়িয়ে ইতিহাস লিখতে পারে। এখানেই এলিয়েন তত্ত্বটি ভেঙে চুরমার হয়ে যায় এবং জন্ম নেয় এক অমর মিথ। মেসি প্রমাণ করেছেন তিনি কোনো রোবট নন, তিনি একজন মানুষ যিনি তীব্র মানসিক চাপ, বিষণ্ণতা এবং ট্রোলিংয়ের মধ্য দিয়ে গিয়েও হাল ছাড়েননি। তিনি তার ব্যর্থতার কোডটিকে রিরাইট করেছেন কাতার বিশ্বকাপের মঞ্চে। চ্যাপ্টার 4, দ্য ফাইনাল ভার্ডিক্ট। তাহলে শেষ কি? দ্য মেসি কোড কি আসলেই কোনো ভিনগ্রহের জেনোমিক্স, নাকি শুধুই এক রূপকথা? বিজ্ঞান আমাদের তার ফিজিক্স আর ব্রেন প্রসেসিংয়ের ব্যাখ্যা দিতে পারে, কিন্তু যে আনন্দ, যে আবেগ তিনি কোটি কোটি মানুষকে দিয়েছেন, তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তিনি এলিয়েন নন, তিনি আমাদেরই একজন, যিনি ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। হয়তো 100 বছর পর মানুষ যখন এই সময়ের ফুটবল দেখবে, তারা ভাববে মেসি নামের কেউ কি আসলেই পৃথিবীতে ছিল, নাকি সে কেবলই একটা এলিয়েন। 2018 সাল, আর্জেন্টিনার ফুটবল তখন এক ধ্বংসস্তূপ। একের পর এক ফাইনাল হারের ক্ষত, দলের ভেতর বিশৃঙ্খলা, আর ফুটবল থেকে মেসির সাময়িক নির্বাসন। মনে হচ্ছিল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নটা বোধহয় স্বপ্নই থেকে যাবে। ঠিক তখনই দৃশ্যপটে আসেন এমন একজন মানুষ, যাকে কোচ করার পর পুরো আর্জেন্টিনা মিডিয়া বলেছিল তিনি অযোগ্য। তিনি লিওনেল স্কালোনি। স্কালোনি এসে দলের কৌশল পরিবর্তন করেননি, তিনি পরিবর্তন করেছিলেন দলের ড্রেসিং রুমের পরিবেশ। তিনি বুঝতে পেরেছিলেন মেসিকে জেতাতে হলে মাঠে 11 জন খেলোয়াড় নয়, 11 জন ভাইকে লাগবে, যারা একে অপরের জন্য জীবন দিতে পারে। জন্ম নিল লা স্কালোনেতা। স্কালোনি মেসিকে ঈশ্বর নয়, একজন মানুষ হিসেবে দলের সাথে মেশালেন। তৈরি হলো এমন এক বন্ধন যা ফুটবলের চেয়েও গভীর। দলে এলেন এক ঝাঁক তরুণ তুর্কি, রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এমি মার্টিনেজ। তারা মেসির খেলা দেখে বড় হওয়া প্রজন্ম। মাঠে তাদের মন্ত্র একটাই ছিল, মেসির গায়ে আঁচ লাগার আগে আমাদের পার হতে হবে। রড্রিগো ডি পলকে বলা হতো মেসির বডিগার্ড। এমি মার্টিনেজ তো বলেই বসেছিলেন, আমি মেসির জন্য আমার জীবন দিয়ে দিতে পারি। এটি কোনো ট্যাকটিক্স ছিল না, এটি ছিল নিঃস্বার্থ ভালোবাসা। আর এই নিঃস্বার্থ ভালোবাসার ফল 2021 সালে মারাকানার বুকে কোপা আমেরিকা জয়। ম্যাচের শেষে পুরো দল ট্রফির দিকে না দৌড়ে গিয়েছিল হাঁটু গেড়ে বসে থাকা মেসির দিকে। স্কালোনি যখন মেসিকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, তখন আসলে এক কোচের সাথে এক জাদুকরের কান্না মিশে যাচ্ছিল।
এই বন্ধনটাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে এক সুতোয় বেঁধেছিল। ড্রেসিং রুমের সেই ব্রাদারহুড কোডই শেষ পর্যন্ত মেসির হাতে তুলে দিয়েছিল সোনালী বিশ্বকাপ। কারণ তারা মেসির জন্য খেলেনি, তারা খেলেছিল তাদের ভাইয়ের জন্য। আজ থেকে 50 বা 100 বছর পর মানুষ যখন এই সময়ের ফুটবল দেখবে, তারা হয়তো বিশ্বাসই করতে চাইবে না যে আমাদের মতোই রক্ত মাংসের একজন মানুষ সবুজ গালিচায় এমন জাদুকরী গল্প লিখে গেছেন। তারা হয়তো ভাববে মেসি কেবলই একটা রূপকথা ছিলেন, কিন্তু আমরা ভাগ্যবান, কারণ আমরা সেই রূপকথাকে সত্যি হতে দেখেছি। দিন শেষে আমরা মেসিকে নিয়ে যত প্রশংসা করি না কেন, তা উপন্যাসের এক পৃষ্ঠা মাত্র। আপনার চোখে মেসি কি একজন গড গিফটেড এলিয়েন, নাকি কঠোর পরিশ্রমের এক জীবন্ত মানুষ? কমেন্টে আপনার মনের কথাটি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।